নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 8ই নভেম্বর শনিবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আত্মীয়দের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে, বিপাকে বিএলওরা, অভিযোগ তুলে কমিশনে চিঠি তৃণমূলের। মমতাকে সরানোর উদ্দেশ্য থাকলেও ধারে কাছে যেতে পারেনি, কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ। বিশ্বের 5 জন সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটারের শীর্ষে 3 ভারতীয়, দেখুন পুরো তালিকা। বিশ্ব জয় করে মেয়ে ফিরছে ঘরে, রিচার জন্য কি পদ রাঁধলেন তার মা। চুরি করে বিহার নির্বাচন জেতার চেষ্টা এনডিএর, অভিযোগ তুলে রাহুল গান্ধীর আস্থা বিহারের তরুণদের ওপর। একগালে থাপ্পড় খেলে তার জবাব দিতে হবে, টিএমসিকে তীব্র আক্রমণ মিঠুনের। কাল থেকে চালু আরও 4টে বন্দে ভারত, নরেন্দ্র মোদী বারাণসী থেকে উদ্বোধন করবেন। তৃণমূল সরকারকে না সরালে রাজ্যে ঠিকমতো এসআইআর হবে না, মন্তব্য সুকান্তর। আইপিএল থেকে অবসর নিতে চলেছেন ধোনি, রাগঢাক না রেখে কি জানালেন সিএসকের সিইও। মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা, এসআইআর বিপ্লবে কেন মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন অধীর। 26-এ বিজেপি না জিতলে অস্তিত্ব শেষ, পুরুলিয়ার মঞ্চ থেকে তৃণমূলকে করা হুঁশিয়ারি মিঠুন চক্রবর্তী। বড় জয় মমতা সরকারের, বাংলায় দ্রুত 100 দিনের কাজ শুরু করতে কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের। এক রোগিণীর নামে রক্ত অন্যের শরীরে, বর্ধমানে মৃত্যু সেই নমিতার, কাঠগড়ায় হাসপাতাল। যত জালিয়াতি তত অর্থ, বালিপাচারে প্রথম ধৃতের জামিনের আবেদনই করলেন না আইনজীবী। পরনে ধূসর শার্ট, জন্মদিনের বিকেলে কালীঘাটে জনসংযোগে অভিষেক। 4 বছরে বেতন 56 লক্ষ, সম্পত্তি 6 কোটির, গ্রেপ্তার কলকাতা পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ইচ্ছাকৃত অপমান, জনগণমন বিতর্কে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের। এসআইআর প্রক্রিয়ায় বড় সমস্যা চিহ্নিত করল তৃণমূল, নির্বাচন কমিশনে গেল চিঠি। দিল্লিতে বাবা বাগেশ্বর ধাম তীর্থযাত্রা বন্ধ, ট্রাফিক পুলিশ সতর্কতা জারি করেছে। শেষকৃত্য সেরে বাড়ি ফিরতেই উঠোনে বসে মৃত ছেলে। ছত্তিশগড়ের ঘটনায় হতবাক পুলিশও, ভয়াবহ বাস দুর্ঘটনা রাজারহাটে, যাত্রী বোঝাই বাস উল্টে খালে, আহত 50 জনেরও বেশি। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটি লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। রাজ্য জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে ফের বিতর্ক। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে আত্মীয়দের সঙ্গে তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য ও বিএলওদের কাছে থাকা নির্দেশ নিয়ে অসঙ্গতি তৈরি হয়েছে এবং তাতে বিপাকে পড়েছেন বুথ লেভেলের অফিসারেরা। রাজ্যের একাধিক জেলায় কার্যত স্থবির হয়ে পড়েছে ডেটা এন্ট্রির কাজ। এই নিয়ে তারা কমিশনকে চিঠিও দিয়েছেন। তৃণমূল বলছে, বাংলায় এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটার তালিকায় তথ্য সংগ্রহের সময় নাগরিক চাইলে নিজের নামের পাশাপাশি আত্মীয়দের তথ্যও দিতে পারবেন। তিনি স্পষ্টভাবে বলেন, চাচা বা কাকার মতো ঘনিষ্ঠ আত্মীয়ের নামও ফর্মে উল্লেখ করা যাবে, অর্থাৎ শুধু বাবা মা বা দাদু দিদিমা নয়, অন্য রক্তের সম্পর্ক স্বীকৃত বলে কমিশনের ব্যাখ্যা। কিন্তু বিএলও ব্যবহৃত কমিশনের অফিসিয়াল সফটওয়্যারে বিএলও অ্যাপে রিলেটিভ অংশে কেবল সীমিত বিকল্পই দেখা যাচ্ছে, বাবা মা, ছেলে মেয়ে, নাতি নাতনি ও ট্রান্সজেন্ডার। সেখানে কাকা, পিসি, ভাইবোন বা অন্য আত্মীয়দের জন্য কোনো বিকল্প নেই। শাসক দলের এও বক্তব্য, বিএলও সংগঠনগুলি অভিযোগ করছে এই বিষয়টি প্রশাসনিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি করেছে। কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্যের সঙ্গে ফিল্ড সফটওয়্যারের নির্দেশিকা না মেলায় ভোটার তালিকা সংশোধনের কাজে জটিলতা বাড়ছে। তারা চাইছে এখনই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উচিত এই প্রসঙ্গে স্পষ্ট নির্দেশিকা জারি করা। রাজ্যে মোট 80,681টি বুথে এই কাজ চলছে। এই রাজ্যের বুকে এত অগণতান্ত্রিক ঘটনা ঘটে গেলেও কেন কেন্দ্রীয় সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না, এই প্রশ্ন বঙ্গ বিজেপি নেতাকর্মীদের মধ্যে ছিল। কিন্তু এবার রাগঢাক না করেই 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রকাশ্যেই এই ব্যাপারে মুখ খুলে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একসময় কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি, তবে সেই পদ থেকে পদত্যাগ করে শুধুমাত্র এই রাজ্যের সুশাসন আনার জন্য বিজেপিতে যুক্ত হয়েছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গে সুশাসন ফিরিয়ে আনার জন্য বড়সড় পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এতদিন এরকম বহু ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিতেই পারত কেন্দ্রীয় সরকার, কিন্তু তারা তা করল না কেন? তাহলে কি বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের সঙ্গে তৃণমূল সরকারের একটি সেটিং রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটি সত্যি? এই প্রশ্ন নিচুতলায় যারা বিজেপি কর্মী রয়েছেন, যারা প্রতিনিয়ত লড়াই করছেন, তাদের মাঝে মধ্যেই মনে হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানান,
তিনি রাজনীতিতে এসেছিলেন এই রাজ্যের অরাজকতার পরিস্থিতি বন্ধ করার জন্য, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর জন্য, কিন্তু সেই লক্ষ্যের ধারে কাছে তিনি যেতে পারেননি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার বিহার নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন যে নির্বাচনী তালিকায় ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নির্বাচন কমিশনকে হরিয়ানা নির্বাচনে ভোটার জালিয়াতি ষড়যন্ত্র অভিযুক্ত থাকার জন্য তিনি কাঠগড়ায় তোলেন। ভাগলপুরে এক নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, হরিয়ানায় 2 কোটি ভোটার রয়েছে এবং ভোট গ্রহণের তালিকায় 25 লাখেরও বেশি ভুয়ো ভোটার ছিল। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নির্বাচন কমিশন একসঙ্গে হরিয়ানা নির্বাচনে চুরির ষড়যন্ত্র করেছে। বুধবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী অভিযোগ করেন যে হরিয়ানায় প্রতি 8 জন ভোটারের মধ্যে একজন ভুয়ো ভোটার। তিনি বলেন, তার দলের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে হরিয়ানায় প্রায় 25 লক্ষ ভোটার হয় ডুপ্লিকেট, অস্তিত্বহীন অথবা কারচুপি করা। আমাদের কাছে এইচ ফাইলস শব্দটি আছে এবং এটি হলো কিভাবে একটি পুরো রাজ্য চুরি করা হয়েছে। বিগত কয়েক বছরে আইপিএলে নতুন মরশুম শুরু হওয়ার আগে থেকেই মহেন্দ্র সিং ধোনি অবসর নিচ্ছেন কিনা তা নিয়ে জোর আলোচনা শুরু হয়। এমনকি ধোনির অবসরের বিষয়ে বিভিন্ন ভুয়ো আপডেটও সামনে আসে। তবে এই প্রসঙ্গে চেন্নাই সুপার কিংসের সিইও জানালেন, কেসি বিশ্বনাথন নিশ্চিত করেছেন যে আসন্ন আইপিএল 26-এ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি আবারও মাঠে ফিরবেন। মাহি অবসর নিচ্ছেন না। 2026-এর আইপিএলে ধোনির অংশগ্রহণের বিষয়টি এদিন নিশ্চিত করে তিনি জানান, ধোনি অবসর নিচ্ছেন না। এই আপডেট মাহির ভক্তদের জন্য এক বিরাট স্বস্তির খবর। জানিয়ে রাখা ভালো, 2020 সালে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং আইপিএল এর মরশুমে ঋতুরাজ গায়করকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়। ধোনির নেতৃত্বে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ইতিহাসে মোট 5টি ট্রফি জিতেছে সিএসকে ধোনিরই তত্ত্বাবধানে। নির্বাচন কমিশনের স্পেশাল এনরোলমেন্ট রিভিশন প্রক্রিয়া নিয়ে বাংলা জুড়ে তীব্র রাজনৈতিক উত্তাপের মধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেসকে সরাসরি আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে অভিযোগ করেন যে এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা হচ্ছে। অধীর এদিন মন্তব্য করতে গিয়ে বলেন, ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী বা তার দল নিজেদের কোনো রাজনৈতিক সুবিধা দেখছেন। এ বিষয়ে শাসকদের অবস্থানে এত বাড়াবাড়ি কেন? মানুষকে ভয় দেখাচ্ছেন মমতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া নিয়ে শাসক দলের তরফে যে কড়া অবস্থান নেওয়া হচ্ছে এবং বিভিন্ন স্থানে যে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে তাকেই মানুষের মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টির চেষ্টা বলে কটাক্ষ করেছেন অধীর। বঙ্গ বিজেপির অন্যতম মুখ, অভিনেতা এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী শুক্রবার পুরুলিয়ায় জনসভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক আক্রমণ শানালেন। আগামী 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি কর্মীদের উদ্দেশ্যে এমন কঠিন বার্তা দিয়েছেন যা রাজ্য রাজনীতিতে কার্যত উল্লেখ করার মতন। 26-এ বিজেপি না জিতলে আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাবে, মন্তব্য স্বয়ং মিঠুনের। এক গালে থাপ্পড় খেলে জবাব দিতে হবে। মিঠুন চক্রবর্তী তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দিলেন এদিন। রাজনৈতিক মহলের মতে তৃণমূলের বিরুদ্ধে যে কোনো ধরনের আক্রমণ হলে তার পাল্টা প্রতিরোধ করার জন্য কর্মীদের এই বার্তা দিয়েছেন মিঠুন। মিঠুন চক্রবর্তীর মূল বার্তা ছিল আগামী 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির জন্য ডু অর ডাই পরিস্থিতি মোকাবিলা করা। অবিলম্বে 100 দিনের কাজ চালু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 100 দিনের কাজ শুরু করতে কোনো আইনি বাধা নেই, তাই যত দ্রুত সম্ভব কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। 100 দিনের কাজের জন্য রাজ্যের যা বকেয়া রয়েছে তার হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 1 মাস পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে হলফনামা দেওয়ার কথা জানানো হয়েছে। আগেই কলকাতা হাইকোর্ট জানিয়েছিল 1 আগস্ট থেকে কাজ শুরু করতে হবে, কিন্তু সেই কাজ শুরু হয়নি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। গত 27 অক্টোবর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সোমবার মামলাটি ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা জানিয়ে দেন হাইকোর্টের নির্দেশই বহাল থাকছে। 100 দিনের টাকা আটকে রাখার অভিযোগ বারবার তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 বছর ধরে টাকা আটকে রয়েছে। 1 আগস্ট থেকে কাজ শুরুর কথা হলেও সেই কাজ এখনো শুরু হয়নি। তাদের অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হয়, তাই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র, কিন্তু সেখানে গিয়েও শেষমেশ কোনো লাভ হলো না। শুধুমাত্র চিকিৎসাগত ভুলে মৃত্যু হলো সাপে কাটা এক রোগিনীর। রক্তাল্পতায় অন্য রোগিনীর জন্য আনা রক্ত ভুল করে তার শরীরে দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিরুদ্ধে। মৃতার নাম নমিতা বাগদি। প্রায় 1 সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি ক্ষান্ত হলেন।
মৃত্যুর পরেও রোগীকে 3 দিন রেখে টাকা আদায় নার্সিংহোম কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একই সময়ে দুজন রোগিণী ভর্তি ছিলেন। একজন রক্তাল্পতায় আক্রান্ত নমিতা মাঝি, অন্যজন সাপে কাটা নমিতা বাগদি। নামের মিলের কারণেই তৈরি হয় বিভ্রান্তি। পরিবারের অভিযোগ, ভুল রক্ত দেওয়ার পর থেকেই নমিতা বাগদির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার পুত্র রাহুল বাগদি বলেন, রক্ত দেওয়ার পর থেকেই মায়ের হাত পা ফুলে যেতে শুরু করে, শ্বাসকষ্ট শুরু হয়। জানা গিয়েছে, মৃতা নমিতা বাগদির রক্তের গ্রুপ ছিল বি পজিটিভ, আর যার রক্ত আনা হয়েছিল সেই নমিতা মাঝির রক্তের গ্রুপ এ পজিটিভ। শুক্রবার সকালে নমিতা বাগদির মৃত্যু হওয়ার পর বর্ধমান মেডিকেল কলেজে চাঞ্চল্য ছড়ায়। পরিকল্পনা করেই বালি খাদানের সরকারি টাকা তছরূপ করেছেন জিডি মাইনিং এর কর্ণধার অরূপ সারাফ এবং তার সংস্থা। যত ধরনের জালিয়াতি সম্ভব তারা সবটাই করেছে। বৃহস্পতিবার রাতে বালি পাচার কাণ্ডে প্রথম অভিযুক্ত হিসেবে অরুণ সারাফকে গ্রেপ্তার করেছে ইডি। তাকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা। জানা গিয়েছে, বালি খনন করে বিক্রি সবকিছুর জন্য প্রয়োজন WBMDTCL এর সরকারি পোর্টাল থেকে তৈরি হওয়া আভ্যন্তরীণ পারমিট এবং রোড চালান। কিন্তু অরুণ সারাফ এবং তার সংস্থা জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড সরকারি পারমিট এবং রোডের চালান ছাড়াই লক্ষ লক্ষ ঘনফুট বালি খনন এবং বিক্রয় করেছেন। ইডির দাবি, 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের মার্চ পর্যন্ত প্রায় 19 লক্ষ ঘনফুট বালি অবৈধভাবে এইভাবেই বিক্রি হয়েছে। শুক্রবার অরুণ সারাফকে 13 দিনের হেফাজত চেয়ে আবেদন করা হয়েছে ইডির তরফে। আপনি কি রাজধানী দিল্লিতে থাকেন অথবা আজ সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে দিল্লির একাধিক রাস্তায় আপনাকে মারাত্মক ট্রাফিকের সম্মুখীন হতে পারে। বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর নেতৃত্বে আজ থেকে শুরু হচ্ছে বিশাল পদযাত্রা। এই ধর্মীয় যাত্রার কারণে দিল্লি ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই মেহেরুলি অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। ছত্রপুরের আধ্যা কাত্যায়নী মন্দির থেকে এই যাত্রা শুরু হয়ে উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত শ্রী বাঁকে বিহারী মন্দির পর্যন্ত চলবে এই যাত্রা। ট্রাফিক পুলিশ এই বিশাল পদযাত্রার কারণে কয়েকটি প্রধান রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। ছত্রপুরের ওয়াই পয়েন্ট থেকে ডেরা মোড় পর্যন্ত, এছাড়াও ডেরা মোড় থেকে ওয়াই পয়েন্ট পর্যন্ত ট্রাফিক পুলিশ নাগরিকদের সুবিধার জন্য কয়েকটি বিকল্প রাস্তারও পরামর্শ দিয়েছে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।